নমস্কার। আজকে চাঞ্চল্যকরভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু আজকে আ প্রায় ৪.৫ থেকে ৫% এর মতো নেগেটিভ বন্ধ দিয়েছে। দেখতেই পাচ্ছেন সামনে আপনাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট ওপেন আছে। যেখানে প্রায় আজকের এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা রেড ক্যান্ডেল এবং রিলায়েন্সের মতো কোম্পানি ৫% এর মতো নেগেটিভ হচ্ছে। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার নয়। আপনাদের অনেকেরই প্রশ্ন আসছিল, তো তার আমার মনে হলো একটা ভিডিওর মাধ্যমে সেটা বলা উচিত। সেটা নিয়ে আলোচনা করছি। তার সাথে মার্কেট নিয়ে আপডেট থাকবে এবং মোমেন্টাম ফান্ড বা মোমেন্টাম ইন্ডেক্স নিয়ে একটু কথা বলব। অনেকে মোমেন্টাম ইন্ডেক্সে হয়তো ইনভেস্ট করতে চান বা অনেকে ইনভেস্ট করে ফেলেছেন ইটিএফ এ বা মিউচুয়াল ফান্ডে। সেই মোমেন্টাম ট্রেডিং বা মোমেন্টাম ইনভেস্টমেন্টটা আসলে কি সেটা নিয়ে একটু কথা বলবো। ভিডিওটাকে একটু দেখবেন, ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনকে একটু প্রেস করে দেবেন। চলুন শুরু করি। দেখুন রিলায়েন্সের আসলে খবর এসেছিল ভেনেজুয়েলার অ্যাটাক, সেটা তো জানেনই। আম একটা খবর জাস্ট বাজারে উঠেছিল যে কিছু অয়েল ট্যাংকার ওই গালফ অফ মেক্সিকোর যেখানে আছে মানে ভেনেজুয়েলার পাশেই, সেখানে আমেরিকানরা ইন্টারসেপ্ট করেছে। সেখানে কিছু অয়েল ট্যাংকার ছিল। এবার সেই বলা হচ্ছিল সেগুলো নাকি রিলায়েন্সের জন্য যাচ্ছিল, মানে ভারতের দিকে আসছিল এরকম। কেউ বলছে কিছু অয়েল ট্যাংকার চায়নার দিকে যাচ্ছিল, এক্সেট্রা। তো এরকম একটা খবর এসেছিল, তার জন্য একটা নেগেটিভ বলে মনে করেছিল। আসলে তা নয়। তার বদলে কি হয়েছিল? রিলায়েন্স বক্তব্য রেখেছিল যে না, এরকম কিছু হয়নি। আমাদের কোনো অয়েল ট্যাংকার আমার আসছিল আর এদিকে বাধাপ্রাপ্ত হয়েছে, আটকে গেছে, এরকম কোনো ব্যাপার নয়। এবার এতে দুরকম ব্যাপার হয়েছে। তাহলে তো আপনারা বলবেন, ও তাহলে তো কোনো ব্যাপার না, তাহলে তো সব ঠিক আছে। না, বাজার আবার অন্যভাবে মনে করছে যে আ ভেনেজুয়েলার থেকে একটু কম দামে তেল পেলেও বা পেতে পারত ভারত। সেইটা এখন বন্ধ হয়ে যাচ্ছে হয়তো। তো যেহেতু রিলায়েন্সরাও এসে না বলছে, তার মানেই তো কম দামে আর তেল আমরা পাবো না। যে অন্য জায়গা থেকে নিলে একটু বেশি দাম হবে। তার জন্য হয়তো মার্জিনে এফেক্ট পড়বে হ্যান-ত্যান, এবং তার জন্যই কিন্তু এই রিঅ্যাকশনটা দেখা গেছে। মানে আপনি বলতে পারেন, আমার পার্সোনাল মতে কিন্তু এটা লং টার্ম সাস্টেনেবল আ কোনো চেঞ্জ হয়ে গেছে এবং তার জন্যে এখন থেকে রিলায়েন্স খারাপ হয়ে গেল, এরকম কিছু নয়। শর্ট টার্ম এফেক্ট এর জন্য এরকম দেখতে পাচ্ছেন, স্পেকুলেটিভ, পুরো ব্যাপারটাই স্পেকুলেটিভ চলছে তার জন্যই। তাছাড়া আলাদা কিছু নয় বলে আমার পার্সোনাল ধারণা। কারণ রিলায়েন্স দেখুন এই কদিনে বেড়েওছে অনেক, সুতরাং সবারই অনেক গলা ভর্তি পজিশনও হয়ে আছে। আ তো সেখান থেকে এরকম একটু খারাপ খবর আ এলে, খারাপ খবর না, বাজার একটু খারাপভাবে স্পেকুলেশন করে, অনেক স্পেকুলেটিভ ট্রেডাররাও থাকে, অনেকে থাকে, তো তারা একটু পজিশন থেকে বেরিয়েছে, এই যা। লং টার্মে রিলায়েন্সের পার্সপেক্টিভ একদমই খারাপ হয়নি। আ এবং ভেনেজুয়েলার ব্যাপারটা যদিও যারা অয়েল আ মানে নেওয়ার কান্ট্রি তাদের একটু এফেক্ট পড়ে। কিন্তু যদি ভারতের নিরিখে বলেন, না তেমন কোনো এফেক্ট, আ মানে সিগনিফিক্যান্ট এফেক্ট যাকে বলে, তেমন কিছু পড়বে না। দেখুন না, আর নিজেরাই ভেবে দেখুন না। আ ভারত এই রিসেন্ট টাইমে তো সবথেকে বেশি কম দামে অয়েল রাশিয়ার থেকে পেত। তাই তো? এটা আপনি সবাই মানবেন। ভেনেজুয়েলার থেকে তো মোটেই পেত না, রাশিয়ার থেকে পেত। তা সেই রাশিয়ার থেকে তেল নেওয়াটাও তো অনেকটা কম করেছে। তাতেই তো মার্কেট ২৬,০০০ এ, বা তাতেই তো গতকাল পর্যন্ত রিলায়েন্সও হাইতে ছিল। তাই না? তো সেটা যদি না হয় তাহলে ভেনেজুয়েলার জন্য কি একদম পুরো খারাপ হয়ে যাবে? সুতরাং এই ব্যাপারটা আম লাভ নেই। হ্যাঁ, হয়তো এরকম রিঅ্যাকশন দিয়েছে। আমি বলছি না পরের দিনই ঠিক হয়ে যাবে, আবার কালকে সব ঠিক হয়ে যাবে, সেটাই বলছি না। এরকম হয়তো রেশ থাকতে পারে। একটা বড় সেল হওয়ার পর আরো একটু সেল হলো, একটু কনসলিডেট করলো, অনেকে একটু প্যানিকে সেল করলো, এরকম করলো, চলল। ঠিক আছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক নিয়মেই হয়। দেখুন না, এখানে রিলায়েন্স বেড়েছিল। আপনি দেখুন, এখান থেকে যদি দেখেন এত পর্যন্ত বাড়লো, ৯% এর মতো বেড়েছে। তারপর তো আবার এখানে অ্যা অ্যা এই যে পুরো প্রায় ২-৩ সপ্তাহের মতো কনসলিডেট করলো, তাই না? এই পুরো জায়গাটা আবার কনসলিডেট করলো। সুতরাং এরকম হয়। আবার পড়ছে, আবার হয়তো একটু পড়বে, একটু কনসলিডেট করবে, তারপর যাবে। মানে এর জন্যে, মানে এই স্পেশাল ভেনেজুয়েলা যে মানে কি বলবো, অ্যাটাক হলো তার জন্যে যে বিশাল কিছু হবে তা নয়। দেখুন, মেইন হচ্ছে তো আমেরিকা। আমেরিকার যদি শেয়ার মার্কেট দেখেন, আমেরিকার শেয়ার মার্কেট ঠিকই আছে। মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে? যদিও ছুটির পর সবে শুরু হয়েছে মার্কেট, সেটাও বলতে পারেন। কিন্তু ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান মার্কেটও ওভারঅল মার্কেট যদি দেখেন ঠিক আছে।
তো আলাদা করে এই নিয়ে চিন্তার কারণ নেই রিলায়েন্স নিয়ে, ঠিক আছে? এইটুকুনি বলা থাকলো। এইবার আসি একটু মার্কেট নিয়ে। মার্কেটে দুটো জিনিস হচ্ছে। এক, আ আপনি বলবেন ওই গতকালও বলেছি লাইফ হাই টাচ করার পর একটু লাইন চার্টে ব্যাপারটা একটু পরিষ্কার আরো হবে। লাইফ হাই প্রায় টাচ করার পর ২ দিন ধরে পড়েছে এবং আজকেও ৭০ পয়েন্ট মাইনাসে বন্ধ দিয়েছে। দেখতে গেলে খুবই কম 0.27% কিন্তু ঠিক আছে নেগেটিভে বন্ধ দিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যদি এফআইআই, ডিআইআই দের বাইং সেলিং ফিগার দেখেন নেট বেসিসে ক্যাশ মার্কেটে দেখবেন ডিআইআই রা কিন্তু প্রচুর কিনছে। এই নিউ ইয়ার শুরু হওয়ার পর ২০২৬ শুরু হওয়ার পর যে ২-৩ ট্রেডিং ডে হয়েছে তাতে দেখবেন ডিআইআই রা কিন্তু প্রায় মানে একদম বলে না পেট ভরে খাওয়া ওরকম পেট ভরে কিনছে। ভালো বেশ বাইং ফিগার আসছে। এফআইআই দের একটু সেল বা একটু বাইং যদি বলেন একদম নিউট্রাল ভিউ আসছে। ক্যাশ মার্কেটের কথা বলছি। ঠিক আছে? অতি অল্প বাইং ফিগার আসছে বা অতি অল্প সেলিং ফিগার আসছে। মানে ওটাকে প্রায় নিউট্রালি বলা যায়। তার মানে কি এট লিস্ট নিউ ইয়ারের শুরুতে বা ২০২৬ এর ১ম এই বিশাল কিছুভাবে বেচেনি এখনো বা বেচা শুরু করেনি। জানি না পরবর্তীকালে হয়তো আরো বেচা শুরু করবে নাকি আরো কিনবে সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত এই ২-৩ দিনে বিশাল কিছু ১ম এর মানে একদম 1st জানুয়ারিতে খুললো, ২রা জানুয়ারি খুললো আর দে ধমাধম বেচা শুরু হয়ে গেল এফআইআই দের তরফ থেকে তা কিন্তু আপাতত হয়নি। আপনারা অনেকে বলবেন হ্যাঁ ছুটি ছাটা থেকে বিদেশিরা এসেছে এবার দাঁড়ান তারপরে একটু হবে। হ্যাঁ সেটা হতে পারে। তাই জন্য মন্তব্য রিজার্ভ রাখছি। জানুয়ারি মাসটা দেখব অবশ্যই যে ১ মাসে নেট ইনফ্লো হয় না নেট আউটফ্লো হয় এফআইআই দের তরফ থেকে সেটা দেখার ইচ্ছা থাকবে। কিন্তু আপাতত সেরকম ভয়াবহ কিছু তাদের তরফ থেকে দেখা যায়নি। সুতরাং সেই হিসাবেও বলছি আ স্মার্ট মানি যে বেচে বেরিয়ে যাচ্ছে সেটাও নয়। মার্কেট ঠিকই আছে। ঠিক আছে? যদি আপনি মিড ক্যাপ স্মল ক্যাপ দেখেন ইনডেক্স লেভেলে মিড ক্যাপ ইন্ডেক্স ঠিক আছে কম্পারেটিভ টু স্মল ক্যাপ ঠিক আছে লাইফাই এর এখানেই আছে কিন্তু মেইন যে একটু চিন্তার কারণ যেটা পোর্টফোলিওতে আপনার হয়তো পোর্টফোলিওতে বেশি এফেক্ট করছে কারণ পোর্টফোলিওতে সাধারণত আমাদের স্মল ক্যাপ জাতীয় কোম্পানিগুলোই নেওয়া থাকে একটু সেকেন্ড বা থার্ড গ্রেডের স্টকগুলো একটু নেওয়া থাকে বেশিরভাগ সেখানে স্মল ক্যাপে যদি দেখেন স্মল ক্যাপ কিন্তু আগের লাইফাই এর উপরে যায়নি ইভেন আগের যে এই যে সুইং হাই গুলো করেছে তারও উপরে যায়নি সে তার উপরে তো আগে যেতে হবে স্ট্রাকচারটা হায়ার হাই এরকম স্ট্রাকচার করতে হবে সেই স্ট্রাকচারটাও এখনো তৈরি করেনি এবং যেটা খুব স্বাভাবিক যে কোনো বুলরান প্যাটার্ন মোটামুটি দেখলেই দেখবেন প্রথমে লার্জ ক্যাপটাই যাওয়া শুরু করে তার পেছন পেছন মিড ক্যাপ স্মল ক্যাপরা তারপরে মানে মেন স্ট্রিমটা আসে সুতরাং সেই অনুযায়ী চলছে নজর রাখবেন সুতরাং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে আমার নজর আছে যদি স্ট্রাকচারের চেঞ্জ হয় আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো এবং সেই জন্য ভিডিওটা পেতে গেলে ফ্রি অফ কস্টে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সামনেই সাবস্ক্রাইব বাটন আছে দেখুন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কি হবে সেই ভিডিওগুলোর আপডেট আপনার কাছে ইউটিউব পৌঁছে দেবে এবার আসি আরেকটার দিকে যেটা নিয়ে খুব কথা বলি না ভিক্স কিন্তু মানে মানে অল টাইম লো এর কাছাকাছি চলছে ঠিক আছে আপনি যদি দেখেন এই যে আমি অনেক জুম আউট করলাম ২০১৯ থেকেই যদি দেখেন এইটা লো ২০১৯ এর এইখানেও যদি লোটা দেখেন দেখতেই পাচ্ছেন এইসব জায়গার লো এখন ভিক্স যে চলছে মানে লো এরও নিচে মানে বিগত ৫ বছরের লো এরও নিচে চলছে বুঝতে পারছেন ভোলাটিলিটি অত্যন্ত লো হ্যাঁ, ঠিক আছে? আ সুতরাং ওই খুব একটা যে বেড়ে যাবে, খুব একটা কমে যাবে মার্কেট সেরকম আশা করা যায় না। এবার আপনাদের কাছে অনেকের মনে হবে ৭০ পয়েন্ট, ১০০ পয়েন্ট তো অনেক নিফটিতে। না, পার্সেন্টেজ টার্মস এ দেখলে তেমন কিছুই নয়। ১% মুভমেন্টও নয়। ১% মানে তো ২৬০ পয়েন্ট, তাই না? তো সেটাও হচ্ছে না। সুতরাং বুঝতেই পারছেন। তাই জন্যই ভোলাটিলিটিটা লো আছে অনেক এবং অপশনের প্রিমিয়াম গুলোও দেখবেন অনেকটা লো আছে। এই সময় অপশন সেলারদের একটু অসুবিধা হয়। ঠিক আছে? তো এটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য আ মানে কি বলবো ট্রেডিং যখন ট্রেডিং করতে আসছেন সেই অনুযায়ী স্ট্র্যাটেজি গুলো করতে হবে। আচ্ছা, যদি এবার চট করে একটু বলে নেব আ যে মানে একটা সেক্টর নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকে তার জন্যই নিয়েছি মোমেন্টাম। মোমেন্টাম একটা ইনডেক্স আ যেটা আছে যার মধ্যে আমি সবথেকে বেশি পছন্দ করি যাকে বলে একটু পছন্দ করি নিফটি 500 মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ড। এই ইন্ডেক্সের উপর বেস করে ফান্ডও আছে, ইটিএফও আছে। তাই জন্য আমি ইন্ডেক্স নিয়েই কথা বলছি।
নতুন লঞ্চ হওয়া ইন্ডেক্স, যদিও পাস্ট হিস্ট্রি আছে। পাস্ট হিস্ট্রি ইন দ্য সেন্স এনএসইর তরফ থেকে যখনই কোনো ইন্ডেক্স লঞ্চ করা হয় তার ব্যাক ট্রেস করে ওই বলে না ব্যাক টেস্টেড ডেটা, সেই ব্যাক টেস্টেড ডেটা ফ্যাক্ট শিট আকারে এনএসই বার করে। এটা আমি বলছি না, আমি আপনি বলছি না, এনএসইর তরফ থেকেই আছে, এনএসইর ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো যদি মোমেন্টাম ইন্ডেক্স ফান্ডের বা মোমেন্টাম ইন্ডেক্সের যদি বিগত 20 বছরের আপনি সিএজিআর দেখেন, অ্যাভারেজ রিটার্ন কিন্তু 20 থেকে 25% 20 বছরের, মানে লং টার্মে অবশ্যই, এই নয় যে 3-4 বছরে। তো লং টার্মে 25%, যেখানে বলে রাখা ভালো নিফটির যদি লং টার্ম অ্যাভারেজ রিটার্ন দেখেন 12 থেকে 14%-এর মতো। সুতরাং দেখতেই পাচ্ছেন দারুণভাবে একটা বিট করছে। ইভেন মিড ক্যাপ স্মল ক্যাপকেও প্রায় টক্কর দিচ্ছে, বিট করছে অনেক ক্ষেত্রে। তো এই জন্য মোমেন্টাম দিকে একটু নজর রাখা উচিত। কাদের নজর রাখা উচিত? তারপর আমি একটু চার্টে আসবো। কাদের নজর রাখা উচিত? যারা একটু হাই রিস্ক হাই রিওয়ার্ড ধরনের ব্যক্তি, তাদেরই একটু মোমেন্টাম এই ইন্ডেক্সে সে ফান্ড হতে পারে বা ইটিএফ হতে পারে, তাতে এক্সপোজার রাখার কথা ভাবতে পারেন। ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, কিন্তু অনেকে ভুল করে তো নিয়ে ফেলেন। হয়তো রিস্ক, তার রিস্ক টেকিং ক্যাপাবিলিটি সেটা নয়, কিন্তু সে নিয়ে ফেলছে। সেটা করবেন না। ওই রিওয়ার্ড পাওয়ার চক্করে ও এত রিটার্ন দিচ্ছে নিয়ে ফেলি। যা মনে রাখবেন, যে ইনস্ট্রুমেন্টের রিটার্ন বেশি তার রিস্কও বেশি। তার মানে কি? রিস্ক বেশি মানে কি? মানে মার্কেট সাইকেল যখন সেই মানে ঠিকমতো যাবে না, মার্কেট সাইকেল যখন তার অনুকূলে যাবে না, তার প্রতিকূলে যাবে, তখন কিন্তু সে মাইনাসও হবে। এইজন্য দেখবেন গত ভিডিওতে আমি আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও পুরো ওপেন করে দেখিয়েছিলাম। প্লিজ এই ভিডিওটা দেখে নেবেন, গত ভিডিওটা। জাস্ট আমি একদিন আগে যে ভিডিওটা রিলিজ করেছি 5ই জানুয়ারি 2026, সেই ভিডিওটা দেখে নেবেন। সেখানে আমি যে ফান্ডগুলো দেখিয়েছি, তার ইন্ডেক্স ফান্ডগুলো যেগুলো আমার পোর্টফোলিওতে আছে, তার মধ্যে রিসেন্টলি যে নিফটি 500 মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ড যেটা আছে, তার রিটার্ন কিন্তু সবথেকে কম ছিল বিগত 1 বছরে, -5% ছিল। -5% ছিল। এটাই হাই রিস্ক হাই রিওয়ার্ড এর ব্যাপার। অন্য সবগুলো অল্প হলেও পজিটিভে আছে, এটা নেগেটিভে। কেন? যেহেতু এটা এই ধরনেরই ফান্ড, যেমন স্মল ক্যাপ। স্মল ক্যাপ দেখুন, যারা স্মল ক্যাপ ইন্ডেক্স নিয়ে রেখেছেন, ধরুন 1 বছরে, 1 বছরের রিটার্ন তাদের নেগেটিভ। কারণ 1 বছর আগে 2024 এর শেষের দিকে পজিটিভে ছিল মার্কেট, মানে একটু হাইতে ছিল। স্মল ক্যাপ ইন্ডেক্সের কথা বলছি, স্মল ক্যাপ ইন্ডেক্সের কথা বলছি, এই যে 1 বছর আগে একটু হাইতেই ছিল অক্টোবর 2024 এ, আর অক্টোবর 2025 এ কি হয়েছিল? নেগেটিভ, তার থেকে নিচেই আছে। তাহলে স্মল ক্যাপ তো নেগেটিভ রিটার্নই দিচ্ছে। কেন এটা? এবার এবার তা বলে স্মল ক্যাপ বাজে? না, তা বলে স্মল ক্যাপ বাজে না। স্মল ক্যাপ হাই রিস্ক হাই রিওয়ার্ড এর জন্যে। এটা সবার জন্যে নয়। যে ধরুন একদম রিস্ক নিতে চান না, তাদের জন্য কি তাহলে স্মল ক্যাপ? না, তাদের জন্যে নয়। আবার যে লং টার্ম ইনভেস্টমেন্ট এবং যার রিস্ক টেকিং ক্যাপাবিলিটিস আছে, যার কাছে একটু মাল্টি ক্যাপও আছে, ফ্লেক্সি ক্যাপও আছে, তা সে একটু স্মল ক্যাপে এক্সপোজার নিতে চায়, তাদের জন্য ঠিক আছে। তো এই জন্যই বলছি, কোন ফান্ড, সব ফান্ড যে আপনার জন্য ভালো তা নয়। আপনার ইনভেস্টমেন্ট বিহেভিয়ার কেমন, আপনার রিস্ক টেকিং ক্যাপাবিলিটি কি, আপনার মানে টাইম হরাইজন কতটা, এইসবের উপর কিন্তু নির্ভর করে। সেইগুলো বুঝে ফান্ড নেওয়ার ডিসিশন নেবেন। ঠিক আছে? তো তাই জন্য বলছি, এবার আবার এই মোমেন্টামে আসি। তো মোমেন্টাম নেগেটিভে দিচ্ছে আমি জানি, এবং এটা স্বাভাবিক ব্যাপার। এটা স্বাভাবিক ব্যাপার। আ কেননা দেখুন, লঞ্চও যখন হয়েছে তখন হাইয়ে মার্কেট ছিল। মোমেন্টাম ইন্ডেক্স গুলো যখন লঞ্চ হয়েছে না, তখন মার্কেট একদম হাইতে ছিল। মনে করে দেখুন কখন হয়েছে? 2024 এর শেষের দিকে। 2024 এর সেকেন্ড হাফে মোমেন্টাম ফান্ড, মোমেন্টাম ইন্ডেক্স গুলো লঞ্চ হয়েছিল। তো তখন তো মার্কেট একদম হাইতে। তার থেকে তো মার্কেট নিচেই যাবে। মানে নিচেই গেছেও। তার জন্যই নেগেটিভ দেখতে পাচ্ছেন। তো আমি যেমন আপাতত নিজে তো ইনভেস্টমেন্ট একদমই বন্ধ করছি না মোমেন্টাম। কারণ মোমেন্টাম আমার ওয়ান অফ দ্য ফান্ড। ধরুন আমার কাছে ৫ টা ফান্ড আছে, তার মধ্যে একটা ফান্ড হচ্ছে মোমেন্টাম ইন্ডেক্স ফান্ড। এই নয় যে আমি শুধুমাত্র একটা ফান্ড মোমেন্টামেই ইনভেস্ট করছি। আর আমার কাছে লার্জ মিড ক্যাপ ইন্ডেক্স নেই, আর কোনো মাল্টি ক্যাপ ফান্ড নেই। না, এরকম নয়। আমার কাছে সব ধরনের ফান্ড আছে। ৪-৫ টা ফান্ড ম্যাক্সিমাম থাকার উচিত। সেটা আছে, ব্যাস। তার মধ্যে ওয়ান অফ দ্য ফান্ড মোমেন্টাম, সেটা আমি রেখেছি লং টার্মের জন্যে, এবং তাতে আমি এই এখন যখন নিচু দামে চলছে তখন আমি ইউনিট অ্যাকুমুলেট করছি, যাতে পরবর্তীকালে যখন আবার একটু হায়ার হাই করবে, যখন আবার বাজারে মোমেন্টাম ফিরবে, তখন আবার সেটা যাতে ক্যাচ আপ করতে পারে।
ওকে? আশা করি আপনাদের বোঝাতে পারলাম। সুতরাং মোমেন্টাম আ ইনভেস্টমে দেখুন, আর মোমেন্টামটাকে একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা একটা ইনভেস্টমেন্ট কি বলে একটা তারিকা। তো এই ব্যাপারটা যারা মোমেন্টাম বা ট্রেন্ড, যারা মোমেন্টাম এই ব্যাপারটাকে খেলতে পছন্দ করেন, যাদের একটু ট্রেডিং মানসিকতা আছে, যারা একটু বেশি রিস্ক টেকিং ক্যাপাবিলিটি আছে, তাদের জন্যই এই ধরনের ফান্ড। এগুলো একটু স্পেশাল টাইপের ফান্ড, তো তাদের জন্যই। এটা ডাইভার্সিফাইড ফান্ড ঠিক আছে, কিন্তু বিভিন্ন ধরনের সেক্টর আছে যে স্টকগুলো মোমেন্টামে থাকে সেই স্টকগুলো এখানে জায়গা পায় বেসড অন দেয়ার ক্যালকুলেশন। কিছু ফর্মুলা আছে, যারা ইন্ডেক্সটাকে ম্যানেজ করে তারা সেই ধরনের ফর্মুলা করে ব্যাপারটা বার করে। কিন্তু মেন মনে রাখতে হবে যে এটা মার্কেট সাইকেল অনুযায়ী চলে। যখন মার্কেটে বুল রান থাকে তখন এই ফান্ডগুলো ভালো পারফর্ম করে, আবার যখন মার্কেটে একটু খরা চলে তখন ফান্ডগুলো একটু দাঁড়িয়ে যায়। এইটাই নিয়ম। ঠিক আছে? তো সেই নিয়ম অনুযায়ী চলছে। সুতরাং এতে কমপ্লেইনের কোনো জায়গা নেই। আপনার যদি খারাপ লাগে তার মানে আপনি ঠিক ফান্ডে নেই। মানে আপনার জন্যে হয়তো এই ফান্ডটা ঠিক নয়। সেক্ষেত্রে তাহলে ফান্ড চেঞ্জ করুন, কোনো অসুবিধা নেই। মোমেন্টামটা হয়তো এত হাই রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি আপনার নেই এবং তাতে কোনো লজ্জার ব্যাপার নয়। এ বাবা, আমার হাই রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি নেই। মানে কি? সবাইকে রিস্ক নিতে হবে? এটা কে বলেছে? হ্যাঁ, এ এ এটা 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 কে বলেছে? এটা তো কোনো তাহলে তো মানে আ সচিন তেন্ডুলকারই মেইন প্লেয়ার। আর পৃথিবীতে কেউ প্লেয়ার নেই, তা তো নয়। হ্যাঁ, উনি একদম গ্রেট প্লেয়ার। কিন্তু আমাদের টেস্ট ম্যাচ যখন জিতিয়েছিল ভিভিএক্স লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ও ইডেনের টেস্ট ম্যাচ মনে আছে তো অস্ট্রেলিয়ার সাথে? সেখানে দাঁড়িয়েছিল এবং সেই ইনিংসটারও দরকার ছিল। সুতরাং খেলাতে সবারই যেমন দরকার, মিলিয়ে মিশিয়ে একটা টিম তৈরি হয়, তেমনি আপনি যখন মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করছেন, আপনার টিমেও কে জায়গা পাবে বেসড অন আপনার রিস্ক টেকিং ক্যাপাবিলিটিটা কি। এর মধ্যে এই নয় যে আমাকে অ্যাগ্রেসিভ হতেই হবে। ও অন্যজন অ্যাগ্রেসিভ হয়েছে আমাকেও অ্যাগ্রেসিভ হতে হবে, তা নয়। বা অন্যজন ডিফেন্সিভ হয়েছে আমাকেও ডিফেন্সিভ হতে হবে, না। এটা কোনো ব্যাপার নয়। নিজের অনুযায়ী ডিসিশন গুলো নেবেন অ্যানালিসিস করে। ঠিক আছে? এমনিতে ইন্ডেক্সটা ঠিক আছে। তবে হ্যাঁ, আন্ডার পারফর্ম করছে যেহেতু ওভারঅল মার্কেটে এখন মোমেন্টাম নেই। ওভারঅল মার্কেট এখন সাইডওয়েজ। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ যারা আমার যে ট্রেডিং অ্যানালিসিস সম্বন্ধে জানতে চান, আমি কি ধরনের ট্রেড লাস্ট ১ মাসে করেছিলাম, যে ট্রেডিং চ্যালেঞ্জ সিরিজ আপনাদের সাথে করেছিলাম এই YouTube এ, তার রেজাল্ট নিয়ে আলোচনা হবে। কি ট্রেড নিয়েছিলাম তা নিয়ে আলোচনা হবে। ট্রেড অ্যানালিসিস নিয়ে আলোচনা হবে। সেটা আমার Google Play Store থেকে সঞ্জয় টক্স এই অ্যাপে পেয়ে যাবেন। যার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। মাত্র ৳১১ এন্ট্রি ফি রেখেছি। এখানে আমি ৩ টে ভিডিও আপলোড করব। এইখানে ৩ টে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা ব্যাপারটা পেয়ে যাবেন যে পুরো যে কি সেটআপ ছিল, কি মাধ্যমে কি দেখে আমি স্টকগুলোতে এন্ট্রি এক্সিট নিয়েছিলাম এটসেট্রা। তো তার জন্য প্লিজ অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি লিংক দিয়ে দিয়েছি। সেখান থেকে এনরোল করে নেবেন। অলরেডি প্রথম ভিডিও আমি আপলোড করে দিয়েছি। আরো ২ টো ভিডিও আমি আপলোড করব। আ সেখানে পুরো ব্যাপারটা বোঝানো থাকবে। ৳১১ ফি আমি মিনিমাম না, রাখতে হয় তাই রেখেছি। কমপ্লিটলি ফ্রি 0 তেই রাখতাম। কিন্তু জানেন লিমিটেড একটা সিট থাকে। সেখানে কি হয়, অনেকে জাস্ট কোর্সটা কোনো তাদের দরকার নেই, অ্যাটেন্ড করে না। ও ফ্রি বলে জাস্ট এনরোল করে নিল। এতে কি হয়, সিটটা বুক হয়ে গেল এবং যাদের দরকার রিয়েলি জানার জন্যে তারা হয়তো সিটটা পেল না। তাই জন্যই আমি জাস্ট ৳১১ মতো ফি রেখেছি। ওটা জাস্ট নগণ্য ফি বলতে পারেন। তো এটা যারা জানতে চান প্লিজ একটু এনরোল করে নেবেন। আশা করি যারা ট্রেডিং স্পেশালি একটু জানতে শিখতে চান তাদের জন্যে আ মানে আমি বলছি না এটা তো ফুল ফ্লেজড অবশ্যই কোর্স নয়। কিন্তু আমার ট্রেডিং চ্যালেঞ্জের আ যে ট্রেড গুলো ছিল সেগুলোর একটা ভালো আলোচনা আপনারা পাবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।